বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। ইতোমধ্যে তোমরা তোমাদের তৃতীয় বর্ষের পরীক্ষা সম্পন্ন করেছো এবং চতুর্থ বর্ষের ক্লাস গ্রহণের জন্য অধীর আগ্রহে আছো। যাই হোক, আমরাও শুরু করেছি। আজকে সারা পৃথিবীতে যদি করোনা ভাইরাস মহামারী না থাকতো, তাহলে হয়তো আরও আগেই আমরা তোমাদের ক্লাসগুলো শুরু করতে পারতাম। যাই হোক, আমরা ইতোমধ্যেই বিভিন্ন শিক্ষাবর্ষের ক্লাস ভার্চুয়ালি নিচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা তোমাদের ক্লাসগুলো ভার্চুয়ালি নেয়ার চেষ্টা করছি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তখনই সার্থক হবে যখন তোমরা আমাদের এই ক্লাসগুলো গ্রহণ করবে এবং ক্লাসগুলো দেখবে। যদি তোমরা এগুলো গ্রহণ না করো, তোমাদের উদ্দেশ্যেই কিন্তু এটি করা, তাহলে কিন্তু আমাদের এই প্রচেষ্টা খুব একটি সার্থক হবে বলে আমি মনে করি না। যাই হোক, তোমরা আমার পরিচয় সম্পর্কে জানো। আমি নতুন করে আর কিছু বলছি না। তবে একটি বিষয় একটু বলে রাখি যে এখানে দেখো আমার ফোন নাম্বারও দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবং ফেসবুক আইডি দেওয়া আছে। এগুলো দেওয়ার উদ্দেশ্য এটি যে যেহেতু ক্লাসগুলো ভার্চুয়ালি হচ্ছে, ফলে তোমাদের অনেক বিষয়ই হয়তো তোমরা ভালোভাবে বুঝতে নাও পারো। এর জন্য তোমাদেরকে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক আইডি দিয়েছি। ফেসবুক আইডি দেওয়ার উদ্দেশ্য এটি যাতে করে আমরা মেসেঞ্জার গ্রুপ তৈরি করে আমাদের যে জিজ্ঞাসাগুলো আছে সেই জিজ্ঞাসাগুলো মেসেঞ্জার গ্রুপে লিখতে পারি। কেমন? তো বিএসএস সম্মান 4th ইয়ারে তোমাদেরকে স্বাগতম এবং তোমাদের নতুন একটি কোর্স রিসার্চ মেথোডোলজি, কোর্স কোড 24/05 এবং পার্ট 1। তোমরা ইতোমধ্যেই প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ সম্পন্ন করেছ। প্রথম বর্ষে তোমরা মাইক্রো ম্যাক্রো এগুলো পড়েছ, ম্যাথমেটিক্স পড়েছ, স্ট্যাটিস্টিক্স পড়েছ। একইভাবে সেকেন্ড ইয়ারেও কিন্তু এ ধরনের বিষয়গুলো পড়েছ, থার্ড ইয়ারে পড়েছ, কিন্তু রিসার্চ মেথোডোলজি বলে যে কোর্স, এই কোর্সটি কিন্তু তোমরা পড়ো নাই। এবং এই কোর্স আমরা কেন করব? তোমরা দেখো মাইক্রো ম্যাক্রো এবং অন্যান্য যে বিষয়গুলো পড়েছ, এগুলোর তো আমাদের বাস্তবে প্রয়োগ করার প্রয়োজনীয়তাও আমরা বোধ করি। তোমরা জানো যে আমরা দৈনন্দিন জীবনে অসংখ্য সমস্যার সম্মুখীন হই এবং এই সমস্যাগুলো কিভাবে ওভারকাম করা যায় তার জন্য আমাদের সুনির্দিষ্ট পথ অনুসরণ করার দরকার। তারই ধারাবাহিকতায় আমরা রিসার্চ মেথোডোলজি পড়ব এবং এই কোর্সের যে অবজেক্টিভস এটি আমি বলার চেষ্টা করছি যে দেখো আমরা বর্তমানে কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। সারা পৃথিবীব্যাপী করোনা ভাইরাস মহামারীতে শিক্ষা জীবন, অর্থনৈতিক অবস্থা সমস্ত কিছুই কিন্তু স্থবির করে দিয়েছে। ফলে আমাদের এই সমস্যা থেকে উত্তরণের জন্য কিন্তু গবেষণার প্রয়োজনীয়তা আছে এবং কোন ধরনের পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আমরা এই ধরনের সমস্যাগুলো থেকে উত্তরণ পেতে পারি সেই বিষয়গুলো আমাদের বের করাই হলো আমাদের এই কোর্স পড়ার উদ্দেশ্য। আমরা এটি বের করব হয়তো না, কিন্তু এ ধরনের গবেষণা পদ্ধতি অবলম্বন করেই কিন্তু যারা সায়েন্টিস্টরা আছেন, যারা ইকোনমিক্সের
ইকোনমিস্টরা আছেন, আমাদের ইকোনমিক্সের যে বিষয়গুলো, আমাদের ইকোনমিক্যাল যে কন্ডিশন, এগুলো থেকেও কিভাবে উত্তরণ করা যায় সে বিষয়গুলো কিন্তু আমাদের এই পথ অনুসরণ করেই কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারি। তো আমাদের অবজেক্টিভ অফ রিসার্চ আমরা যদি দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে দেখো, দ্য প্রাইম অবজেক্টিভ অফ রিসার্চ আর টু ডিসকভার নিউ ফ্যাক্টস, অর্থাৎ আমরা কি করব, নতুন সত্যকে উদ্ঘাটন করব। টু ভেরিফাই অ্যান্ড টেস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টস, আমরা যে সত্যটি বের করলাম তাকে আমরা কি করব, পরীক্ষা নিরীক্ষা করব এবং ভেরিফাই করব। যেমন দেখো, পৃথিবীর অনেক দেশ এবং অনেক বিজ্ঞানী, অনেক ইউনিভার্সিটি কি করছে, করোনা ভাইরাসের যে টিকা আবিষ্কার করছে। তারা বলছে যে এটি ভ্যালিড, বাট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটি কিন্তু ভেরিফাই করছে যে এই করোনা ভাইরাসের যে টিকা এটি কতটুকু ফ্যাক্ট, কতটুকু ভ্যালিড। তার মানে এই বিষয়গুলো কিন্তু আমাদের গবেষণার অবজেক্টিভস। টু অ্যানালাইজ অ্যান ইভেন্ট অর প্রসেস অর ফেনোমেনন, টু আইডেন্টিফাই দ্য কজ অ্যান্ড ইফেক্টস রিলেশনশিপ, অর্থাৎ আমরা যে বিষয়বস্তু নিয়ে গবেষণা করছি তার সাথে কজ অ্যান্ড ইফেক্টের সম্পর্ক কি, এবং এটি কিভাবে আমরা সম্পন্ন করব, অর্থাৎ আমরা সলিউশন বের করব কোন প্রক্রিয়ার মাধ্যমে, তা আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখাবো। টু ফাইনাল সলিউশন টু সায়েন্টিফিক, নন সায়েন্টিফিক অ্যান্ড সোশ্যাল প্রবলেমস and to overcome or solve the problems occurring in our everyday life, অর্থাৎ আমরা বিজ্ঞানিকভাবে, অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে, নন বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং সামাজিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। এবং আমরা সর্বোপরি কি করব, দৈনন্দিন জীবনে আমাদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হই সেই বিষয়গুলো আমরা কি করব, ওভারকাম করার চেষ্টা করব। তো আমাদের কোর্স কন্টেন্টের কি বিষয়গুলো আছে সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করছি। ইন্ট্রোডাকশনে আমরা কি দেখব, মিনিং অফ রিসার্চ, আমি যে রিসার্চ করব, আমি যে গবেষণা করব বা একজন গবেষক যে গবেষণা করবেন সেই গবেষণার মিনিং কি সেটি কিন্তু অবহিত হতে হবে এবং রিডারদের এটি কিন্তু একজন গবেষককে বোঝাইতে সক্ষম হতে হবে। অবজেক্টিভস, আমি যে গবেষণা করব বা গবেষক যিনি গবেষণা করবেন তার সুনির্দিষ্ট অবজেক্টিভস থাকতে হবে। টাইপস অফ রিসার্চ, রিসার্চের যে ধরন সেটি ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে হবে। রিসার্চ মেথডস, গবেষক যে গবেষণা করছেন এই গবেষণার পদ্ধতি কোনটি অবলম্বন করছেন, অর্থাৎ গবেষণার যে সমস্ত পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলোর মধ্যে কোনটি তিনি চুজ করেছেন সেই বিষয় সম্পর্কে অবহিত করবেন। ডাটা অ্যান্ড নেচার অফ ডাটা, গবেষক যখন গবেষণা করেন তখন কিন্তু তিনি নমুনায়নের মাধ্যমে ডাটা সংগ্রহ করেন পপুলেশন থেকে, এবং এই ডাটাগুলো কি ধরনের, এই ডাটার নেচার কি, প্রাথমিক সোর্স থেকে নেওয়া হয়েছে না মাধ্যমিক সোর্স থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ প্রাইমারি আর সেকেন্ডারি, এবং এই ডাটাগুলো কতটুকু ভ্যালিড, কতটুকু অ্যাকিউরেসি আছে সেই বিষয়গুলো কিন্তু গবেষক ভ্যালিডিটি, রিলায়েবিলিটি টেস্টের মাধ্যমে এটি পরীক্ষা করে থাকবেন। ইথিক্স ইন রিসার্চ, গবেষকের এখানে নৈতিকতার বিষয়টি থাকবে, অর্থাৎ গবেষক কখনোই বায়াসড হবেন না তার গবেষণা কার্যক্রমে। গবেষণা কার্যক্রমে যদি গবেষক বায়াসড হন তাহলে তার গবেষণার বিষয়বস্তুর যে সমাধান এটি কিন্তু ভ্যালিড হবে না। নেচার অফ রিসার্চ, আমরা এখানে
রিসার্চের যে প্রকৃতি সেগুলো একটু দেখার চেষ্টা করব। নন এক্সপেরিমেন্টাল রিসার্চ অর্থাৎ অপরীক্ষণ রিসার্চ, এখানে দেখা হবে যেখানে হয়তো অবজারভেশন করা হতে পারে, এখানে পর্যবেক্ষণ করা হতে পারে, গবেষক তার গবেষণার বিষয়বস্তু তিনি এভাবে স্থির করে নেবেন। এক্সপ্লানেটরি রিসার্চ, গবেষণার বিষয়বস্তু গবেষক এখানে পুঙ্খানুপুঙ্খ রূপে ব্যাখ্যা করবেন। ডেসক্রিপটিভ রিসার্চ, গবেষক বর্ণনামূলক গবেষণা পদ্ধতিতে এমনভাবে বর্ণনা করবেন যাতে করে রিডারের খুব সহজেই তার গবেষণার বিষয়বস্তুর কন্টেন্ট সম্পর্কে অবহিত হতে পারেন। এক্সপেরিমেন্টাল রিসার্চ, এক্সপেরিমেন্টাল কোয়াসি এক্সপেরিমেন্টাল অর্থাৎ পরীক্ষণমূলক রিসার্চে, যেমন দেখো করোনা ভাইরাসের কথাই আমরা যদি বলি, এই টিকা আবিষ্কার, এখানে কিন্তু এক্সপেরিমেন্ট বারবার এক্সপেরিমেন্ট করা হবে, কোয়াসি এক্সপেরিমেন্ট করা হবে এবং বিজ্ঞানের যে বিষয়গুলো আছে এগুলো পরীক্ষা ছাড়া কখনোই এটি বাস্তবায়ন করা সম্ভব নয়। যেমন সামাজিক যে গবেষণাগুলো আছে সেগুলো কিন্তু অবজারভেশন করার মাধ্যমে করা যেতে পারে, পর্যবেক্ষণের মাধ্যমে করা যেতে পারে, বাট তুমি যখন বিজ্ঞানের যে বিষয়বস্তুগুলো আছে যেমন H2O ইকুয়াল টু কি, পানি, অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেনের অণু মিলে কি হবে, পানি তৈরি হবে, এটি কিন্তু তোমাকে এক্সপেরিমেন্ট করতে হবে। তুমি 2 অণুর কাছে যদি 3 অণু দাও তাহলে কিন্তু তোমার এটি পানি উৎপাদন হবে না। তার মানে এখানে আমাদেরকে এক্সপেরিমেন্ট করার প্রয়োজনীয়তা আছে। বেসিক রিসার্চ, আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত গবেষণাগুলো করে থাকি এবং ফার্স্ট হ্যান্ডেড রিসার্চ যেগুলো আগে কেউ কখনোই করেনি এবং আমাদের রাষ্ট্রের প্রয়োজনে, জনমনের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে যখন গবেষণাগুলো করা হয় তখন কিন্তু এগুলো বেসিক বা মৌলিক গবেষণা হয়ে থাকে। অ্যাপ্লাইড রিসার্চ, প্রায়োগিক যে গবেষণা, এই বিষয়গুলো আমরা দেখো আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত প্রয়োজনীয়তা আছে সেই প্রয়োজনীয়তাগুলোকে আমরা অ্যাপ্লাইড যদি করে থাকি, প্রয়োগ করে থাকি, প্রায়োগিক রিসার্চ করে থাকি, যেমন আমাদের করোনা ভাইরাসের জন্য আমাদের টিকা আবিষ্কার, এটি আমরা কি করব, প্রয়োগ করব, কাদের উপর, জনগণের উপর, সারা পৃথিবীর জনগণের উপর এটি আমাদের করার প্রয়োজনীয়তা আছে। তোমরা জানো যে দেখো কেমিস্ট্রির যদি আমরা বিষয়বস্তুগুলোর কথাই চিন্তা করি, এখানে বিভিন্ন ধরনের এখন অ্যাপ্লাইড কেমিস্ট্রি, পিওর কেমিস্ট্রি, ঠিক একইভাবে ইকোনমিক্সেরও কিন্তু এখন দেখবা যে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিশেষ করে প্রফেশনাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ইকোনমিক্স নামেও কিন্তু কোর্স চালু করা হয়েছে, যেখানে কি করা হবে, অর্থাৎ প্রায়োগিক যে বিষয়গুলো সেইগুলো আমাদের এই গবেষণা দেখা হবে। অ্যাকশন রিসার্চ অ্যান্ড এভালুয়েশন রিসার্চ ইম্প্যাক্ট, অ্যাকশন রিসার্চ, গবেষক তার গবেষণা পদ্ধতি এমনভাবে অনুসরণ করবেন যাতে করে তিনি তার গবেষণার প্রয়োজনে তার পদ্ধতিগুলো তার নিজের মতো করে প্রয়োগ করতে পারেন এবং এভালুয়েট করতে পারেন এবং তার প্রভাব যাচাই করতে পারেন। কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ মেথডস, এখানে আমরা কি দেখব, রিসার্চের যে দেখবা যে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ দুই ধরনের মেথডস আছে। কি ফিচার্স অফ ইচ অফ মেথডস, আমরা প্রত্যেকটি যদি কি ফিচার্স দেখি, কি বৈশিষ্ট্যগুলো দেখি, তাহলে আমরা কি পাই। কোয়ালিটেটিভ রিসার্চ মেথডসে দেখো ফোকাস গ্রুপ ডিসকাশন, ডাইরেক্ট অবজারভেশন, ইন-ডেপথ ইন্টারভিউস, র্যাপিড রুরাল অ্যাপ্রাইজাল, পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রাইজাল। অর্থাৎ এখানে কি করবে একজন গবেষক, তার এই গবেষণা পদ্ধতিতে তিনি ফোকাস গ্রুপ ডিসকাশন করবেন, অর্থাৎ তার যে নমুনায়ন
সেই নমুনায়ন থেকে তিনি ফোকাস গ্রুপ ডিসকাশন করবেন, তার বিষয়বস্তু সম্পর্কে তাদেরকে আগে অবহিত করবেন এবং তিনি একটি গ্রুপে ডিসকাশন করবেন এবং ওখান থেকে তিনি তার ফাইন্ড আউট বের করে নিয়ে আসবেন। ডাইরেক্ট অবজারভেশন, তিনি অবজারভেশন করতে পারেন, তিনি গবেষণার বিষয়বস্তুগুলোকে টার্গেট করে তিনি অবজারভেশন করবেন। ইনডেপথ ইন্টারভিউ নিতে পারেন এবং এই ইন্টারভিউয়ের বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। সরাসরি ইন্টারভিউ নেওয়া যেতে পারে, ডাকের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া যেতে পারে, অর্থাৎ কোশ্চেনিয়ার পাঠিয়ে। র্যাপিড রুরাল অ্যাপ্রাইজাল, আমরা একেবারে রুরাল অ্যাপ্রাইজাল করতে পারি, মূল্যায়ন করতে পারি। আবার কি করে করতে পারি? পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রাইজাল করতে পারি, আমরা একেবারে অংশগ্রহণমূলক করতে পারি। কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথডসে স্যাম্পল সার্ভে, অর্থাৎ স্যাম্পলিং করতে হবে, পপুলেশন থেকে স্যাম্পল সার্ভে করতে হবে। জেনারেশন অফ মডেলস, নতুন মডেল এখানে জেনারেট করা যেতে পারে। টেস্টিং থিওরিজ, এবং কোন থিওরির সাথে আমাদের এই গবেষণা প্রয়োগ করা যাবে সেই বিষয়গুলো এখানে আলোচনা করা যেতে পারে। হাইপোথিসিস ইউজিং স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স, এখানে আমাদেরকে হাইপোথিসিস অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল টেকনিকগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে। বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টেকনিক আছে, আমরা SPSS ব্যবহার করতে পারি, স্ট্যাটস ব্যবহার করতে পারি, স্যাড ব্যবহার করতে পারি। আমরা এছাড়া আর স্ট্যাটিস্টিক্স ব্যবহার করতে পারি। এই ধরনের বিভিন্ন ধরনের টেকনিক আছে। এই টেকনিকগুলো আমরা হাইপোথিসিসের মাধ্যমে এগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি? আমাদের এই কোয়ান্টিটেটিভ রিসার্চগুলোকে আমরা ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে পারি। স্যাম্পলিং টেকনিক, আমরা টেকনিক অফ স্যাম্পল, অর্থাৎ আমরা যে স্যাম্পলগুলো নেব এগুলোর কি ধরনের টেকনিক হবে সেই টেকনিকগুলো আমরা এখানে আলোচনা করব। স্যাম্পলিং, আমরা আমাদের যে গবেষণার বিষয়বস্তু নির্ধারণ করেছি এবং পপুলেশন গ্রুপ অর্থাৎ সমগ্রুপ টার্গেট করেছি, সেখান থেকে আমরা কি করব? স্যাম্পলিং করব। এখানে আমরা স্যাম্পলিং এর বিভিন্ন যে পদ্ধতিগুলো আছে এগুলো বিস্তারিত আমি পরের ক্লাসে আলোচনা করব। পপুলেশন নিয়ে আমরা আলোচনা করব। পপুলেশন সেন্সাস, আমরা কিভাবে পপুলেশন সেন্সাস করব, স্যাম্পলগুলো সার্ভে কিভাবে করব, কোশ্চেনিয়ারের মাধ্যমে করব নাকি আমরা সরাসরি গিয়ে করব নাকি ডাক যোগাযোগের মাধ্যমে দিয়ে করব, এগুলো আমরা করতে পারি। ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড স্যাম্পলিং ডিজাইন, আমরা আমাদের যে স্যাম্পলিং গুলো করব তার একটি ডিজাইন করতে হবে এবং এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। আমরা কিভাবে ডাটাগুলো কালেক্ট করব এবং কোন পদ্ধতিতে কালেক্ট করব, সেই বৈশিষ্ট্যগুলো এখানে আমাদের সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, বলতে হবে। টাইপস অ্যান্ড টুলস অফ স্যাম্পলিং ডিজাইন, আমরা কত ধরনের স্যাম্পলিং করব এবং কোন টুলস ব্যবহার করব সেগুলো আমাদেরকে এখানে, অর্থাৎ কোশ্চেনিয়ার যে টুলস এগুলো আমরা ব্যবহার করব সেই বিষয়গুলো আমাদের এখানে বিস্তারিত আলোচনা করতে হবে। ইম্পর্টেন্স অ্যান্ড লিমিটেশন অফ স্যাম্পলিং, আমরা যে স্যাম্পলিংগুলো সংগ্রহ করব সেই স্যাম্পলিংগুলোর গুরুত্ব আমাদেরকে দেখতে হবে এবং লিমিটেশনগুলো দেখতে হবে। যেমন আমরা যদি আমাদের এই পরিসংখ্যানের কথাই বলি, পরিসংখ্যান সার্ভে, আমাদের জনসংখ্যান সার্ভে, এখন যদি আমরা ডোর টু ডোর না যাই তাহলে কিন্তু আমাদের এখানে যে স্যাম্পলিংগুলো নেব সেগুলো কিন্তু আমাদের কার্যকর হবে না। আমরা যে ডাটা সংগ্রহ করব সেই ডাটাগুলো যদি আমরা সরাসরি না করি বা যদি না যেতে পারি, এবং আমাদের হয়তো সীমাবদ্ধতা আছে, আমাদের ফাইন্যান্সিয়াল সীমাবদ্ধতা আছে, আমাদের কাজের দক্ষতার সীমাবদ্ধতা আছে, এগুলোর কারণে আমরা কিন্তু অনেক সময় স্যাম্পলিংগুলো যথাযথভাবে করতে পারি না। দ্য স্টেপ অফ কন্ডাক্টিং এ রিসার্চ, আমরা কিভাবে একটি রিসার্চ কন্ডাক্ট করব। ফর্মুলেটিং এ রিসার্চ প্রবলেম, আমাদের প্রথমত আমাদের কি করতে হবে? রিসার্চ প্রবলেম ফাইন্ড আউট করতে হবে, রিসার্চ কোশ্চিন বের করতে হবে। আমি যে গবেষণার বিষয়বস্তু নির্ধারণ করলাম ওই গবেষণা বিষয়বস্তুর আলোকে আমাকে কমপক্ষে 2 থেকে 3টি
রিসার্চ কোশ্চিন বের করতে হবে এবং সেই রিসার্চ কোশ্চিনের আলোকে আমাকে আমার গবেষণার বিষয়বস্তু স্টেপ বাই স্টেপ কি করতে হবে, আগাইতে হবে। স্পেসিফিকেশন অফ ম্যাথমেটিক্যাল মডেল ইফ অ্যাপ্লিকেবল, আমি যে গবেষণার বিষয়বস্তু নির্ধারণ করেছি সেই গবেষণার বিষয়বস্তুকে সলভ করার জন্য আমি গাণিতিক কোন মডেল অ্যাপ্লিকেশন করব সেই গাণিতিক মডেল সম্পর্কে আমাকে এখানে অবহিত করতে হবে। কনস্ট্রাক্টিং হাইপোথিসিস, আমাকে একেবারে সুনির্দিষ্টভাবে হাইপোথিসিস নির্ধারণ করতে হবে। আমি যে টেস্ট করব সেই টেস্টের কোন ধরনের টেস্ট করব সেই টেস্টগুলোকে আমাকে হাইপোথেটিক্যালি আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ যিনি গবেষক তিনি এটি ব্যাখ্যা করবেন। কন্ডাক্টিং স্টাডি, আমি কন্ডাক্টিং স্টাডি করতে গিয়ে দেখো আমাদের কালেকশন অফ ডাটা কালেক্ট করতে হবে। স্ট্রাকচার অফ মডেল, আমাদের মডেলের স্ট্রাকচার নির্ধারণ করতে হবে। ইফ অ্যাপ্লিকেবল, যদি আমি আমার গবেষণায় বা গবেষণার মডেল নির্ধারণ করেন তাহলে এটি স্ট্রাকচার তাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইজিং ডাটা অ্যানালাইজ করতে হবে। সলভিং অফ দ্য ডাটা অ্যানালাইজের জন্য কম্পিউটারে এখন বিভিন্ন ধরনের টুলস আছে, সেই টুলসগুলো ব্যবহার করে এগুলো অতি সহজেই এই ডাটাগুলো অ্যানালাইজ করা সম্ভব। এস্টিমেশন অফ দ্য প্যারামিটার, তাকে প্যারামিটারগুলো এস্টিমেট করতে হবে, অর্থাৎ আমি কোন প্যারামিটার নিয়ে কাজ করতে চাই, গবেষক কোন প্যারামিটার নিয়ে কাজ করতে চায় সেই প্যারামিটারগুলো তাকে এস্টিমেট করতে হবে। হাইপোথিসিস টেস্টিং ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ হাইপোথিসিসটাকে তাকে টেস্ট করতে হবে। যে বিভিন্ন ধরনের টেস্ট আছে, টি টেস্ট, কাই টেস্ট, এফ টেস্ট, এ ধরনের টেস্টের মাধ্যমে সেই হাইপোথিসিসটাকে টেস্ট করতে হবে। রাইটিং এ রিসার্চ রিপোর্ট, সর্বোপরি তাকে কি করতে হবে, গবেষককে একটি রিপোর্ট রাইটিং করতে হবে। সে সব করলো, রিপোর্ট রাইট করলো না, তাহলে কিন্তু রিডারের জন্য কোনোই উপকারে আসবে না। স্টেপ ইন রিপোর্ট রাইটিং, একটি রিপোর্ট রাইটিং করার জন্য কি ধরনের স্টেপ আছে সেই স্টেপগুলো আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমেই আমাদের যেটি করতে হবে ইন্ট্রোডাকশন, অর্থাৎ কন্টেন্ট সম্পর্কে এখানে আমাদেরকে বিস্তারিত ইন্ট্রোডাকশনে আলোচনা করতে হবে, অর্থাৎ বিষয়বস্তু কি ধরনের, কেমন করে হচ্ছে এবং কেন এটি চুজ করা হয়েছে, রেশনালি এইখানে আলোচনা করতে হবে। জেনারেল ডিসকাশন অ্যাবাউট দ্য রিসার্চ কোশ্চেন, অর্থাৎ গবেষণার বিষয়বস্তু সম্পর্কিত যে রিসার্চ কোশ্চেন নেওয়া হয়েছে সেই রিসার্চ কোশ্চেন সম্পর্কে বিস্তারিত এখানে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ 1, 2, 3 যদি আমি কোশ্চেন নিয়ে থাকি কোশ্চেনের স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করতে হবে। আইডেন্টিফিকেশন অফ রিসার্চ অবজেক্টিভস, বোথ ব্রড অ্যান্ড স্পেসিফিক অবজেক্টিভস, আমাকে রিসার্চের যে উদ্দেশ্য সেটি আমাকে স্পেসিফিক ব্রডলি এখানে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে হবে। লিটারেচার রিভিউ, ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন টু আইডেন্টিফাই দ্য রিসার্চ গ্যাপ, অর্থাৎ এখানে থিওরিটিক্যাল কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এখানে কি করতে হবে, বিভিন্ন ধরনের গবেষকের গবেষণার বিষয়বস্তু রিলেটেড লিটারেচার তাকে কি করতে হবে, পড়তে হবে, পড়ে তার লিটারেচার সম্পর্কিত গ্যাপগুলো ফাইন্ড আউট করতে হবে। তার লিটারেচারের সাথে এক্সিস্টিং লিটারেচারের কি ধরনের মিল আছে, কি ধরনের গ্যাপ আছে সেগুলো আইডেন্টিফাই করতে হবে। থিওরিটিক্যালি অ্যান্ড কনসেপচুয়ালি এখানে তাকে ফ্রেমওয়ার্ক দাঁড় করাইতে হবে, অর্থাৎ আমি আগে বলেছিলাম যে থিওরির সাথে রিলেট করতে হবে। অ্যানালাইজ অফ ফাইন্ডিংস, ডেসক্রিপটিভ, বোথ কোয়ালিটেটিভ or quantitative, statistics and or inferential statistics, both hypothesis testing using t-test, f-test
এক্সেট্রা। অর্থাৎ আমরা যে গবেষণা করলাম, আমাদের যে ডেটাগুলো অ্যানালাইসিস করলাম, সেই অ্যানালাইসিসের যে ফাইন্ডিংস, এই ফাইন্ডিংসগুলো আমাদের কি করতে হবে? বর্ণনা করতে হবে, বোথ কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ। যদি গবেষকের গবেষণার বিষয়বস্তু কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দুটোই হয়, তাহলে তাকে এই বর্ণনা করতে হবে এবং এখানে স্ট্যাটিস্টিক্যালি তাকে ব্যাখ্যা করতে হবে, তার টেস্টগুলো ব্যাখ্যা করতে হবে। লিমিটেশনস অফ দ্য স্টাডি অ্যান্ড কনক্লুশন, সর্বোপরি এই স্টাডির কি ধরনের লিমিটেশন ছিল সেই লিমিটেশনগুলো ব্যাখ্যা করতে হবে এবং সর্বোপরি তাকে কনক্লুশন দিতে হবে। কনক্লুশনের মধ্যে তার যে রিকমেন্ডেশন, সেই রিকমেন্ডেশনগুলো কিন্তু এখানে দিতে হবে। অর্থাৎ তিনি যে গবেষণা করলেন, এই গবেষণার বিষয়বস্তু থেকে তিনি যে সমস্যার সমাধান খুঁজে পেলেন, তার জন্য তাকে কি করতে হবে? তাকে আমাদের সমাজের, রাষ্ট্রের যে যারা পলিসি মেকার আছেন, তাদের জন্য একটি সুস্পষ্ট রিকমেন্ডেশন তিনি দিবেন, গবেষক দিবেন। তো এই ধরনের গবেষণা আমরা করে থাকি, যে আমাদের গবেষণার যে সর্বোপরি আমাদের কি করতে হবে? রেফারেন্স কিন্তু দিতে হবে। আমি যে গবেষণা করলাম, আমি যে গবেষণার বিষয়বস্তু নিয়ে আলোচনা করলাম, সেগুলোর আমাদেরকে কিন্তু রেফারেন্স দিতে হবে। এবং আমরাও দেখো, আমরা এই কোর্স যে পড়ছি, এই কোর্সের কি ধরনের বই আমরা পড়ব, তার কিন্তু আমি একটা রেফারেন্স এখানে দিয়েছি। তো আমরা এই কোর্সটি যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, সেক্ষেত্রে আমাদের যে গবেষণার হাতেখড়ি এখান থেকেই কিন্তু শুরু হতে পারে। আমার বিশ্বাস তোমরা এই কোর্সটি অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে এবং পরবর্তী জীবনে যদি তোমাদের উচ্চ শিক্ষার আগ্রহ থাকে, তাহলে এই কোর্সের কথা কিন্তু বারবার তোমাদের মনে পড়বে যে এই কোর্সটির গুরুত্ব কত। তো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য। দেখো, আমি এখানে একটি চায়ের কাপ রেখেছি এবং তুলসী পাতা রেখেছি, বর্তমান অত্যন্ত যুগোপযোগী একটি আমাদের পানীয়। আমার মনে হয় তোমাদের ইতোমধ্যে তোমরা এই কাজগুলো শুরু করেছ। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে এই করোনা মহামারীর সময় আমাদের এই ধরনের চা কিন্তু অত্যন্ত যুগোপযোগী এবং সঙ্গতিপূর্ণ। তো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে অন্য এক সময়ে। থ্যাংক ইউ।